কার্গালগানকে পরাজিত করার পর জিনু তার অফিসিয়াল এস র্যাঙ্ক লাইসেন্স নিয়ে আবারও ডিমন্স ক্যাসেলে ফিরে যেতে প্রস্তুত। তবে তার নতুন র্যাঙ্ক সবার দৃষ্টি আকর্ষণ করাতে সে কি এই নতুন অ্যাটেনশন এবং চাপ সামলাতে পারবে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড নাম্বার 7 আর ওভারঅল এপিসোড 19। আর যদি এখনো আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে এখান থেকে তা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই এপিসোড, যার নাম দ্য 10th এস র্যাঙ্ক হান্টার। এপিসোডের শুরুতে হান্টার্স অ্যাসোসিয়েশন বিল্ডিং এর বাইরে সাংবাদিকদের দেখা যায়, যারা বেক ইউনহো এবং চয় জং ইনকে সেখানে দেখে চমকে ওঠে। এবং যখন ইউনহো জানতে চায় যে কেন এত সাংবাদিক সেখানে এসেছে, তখন সাংবাদিকরা তাদের দিকে ছুটে যায় এবং একজন ইউনহোকে জিজ্ঞেস করে যে তারা লি মিনসুংকে রিক্রুট করতে এসেছে কিনা। কিন্তু ইউনহো মিনসুংকে চিনেই না, বরং সে বলে যে সে এখানে এই কারণে আসেনি। তখন চয় সাংবাদিকদের জানায় যে মিনসুং ইতিমধ্যেই ফিন্ড গিল্ডে যোগ দিয়েছে এবং চয় নিজেও অন্য একটি বিষয়ে এখানে এসেছে, যা শুনে সাংবাদিকরা সেখান থেকে সরে যায়। এরপর তারা হাঁটতে থাকলে ইউনহো চয়কে বলে যে সে সম্প্রতি ঘটে যাওয়া এ র্যাঙ্ক গেটের ইনসিডেন্টের কথা শুনেছে, যেখানে হান্টার্স গিল্ড সমস্যায় পড়েছিল। চয় যার জবাবে বলে যে বিষয়টি সেরকমও খারাপ ছিল না যেমনটা হয়েছিল হোয়াইট টাইগার গিল্ডের রেড গেট ইনসিডেন্টের ক্ষেত্রে, যেখানে একজন এ র্যাঙ্ক রুকি মারা গিয়েছিল। ইউনহো তখন বলে সে শুনেছে যে চয় প্রায় ইউনহুর গিল্ডের কাছে সাহায্য চাইতে যাচ্ছিল, যার জবাবে চয় বলে যে জিনু এমন পরিস্থিতি হতে দেয়নি এবং তাকে কৃতজ্ঞতা জানাতে হান্টার্স গিল্ড জিনুকে একটি জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা দেবে। ইউনহু তখন বলে যে জিনু তাদেরও তো সাহায্য করেছিল এবং তাদের একজন তো মারাই গিয়েছিল, যার পর দুইজনই একে অপরের দিকে তাকিয়ে ভেংচি কেটেই হাসে এবং চয় বলে তুমি কি তোমার গিল্ডে আরো একজন এস র্যাঙ্ক হান্টার নিয়োগ দিতে চাইছো? তুমি কি একটি যুদ্ধ শুরু করতে চাও? ইউনহু তখন জবাব দেয় আমিও সেই একই প্রশ্ন তোমাকে করছি। যার পর ফিন্ড গিল্ডের গিল্ড মাস্টার লিম টেগিউ এসে তাদের আলাপের মধ্যে বাধা দেয় এবং জিজ্ঞেস করে যে তারা কি লি মিনসুংকে নিয়ে ঝগড়া করছে কিনা, যা শুনে ইউনহু এবং চয় দুইজনেই রেগে যায় এবং একসাথে বলে ওঠে লি মিনসুং হোক বা লি মিনহো, আমি কোনোভাবে আগ্রহী নই। যার পর জিনুকেও সেখানে দেখা যায় যে তার রিইভ্যালুয়েশনের জন্য এসেছিল এবং সে ভাবতে থাকে যে এখানে এত হইচই কিসের জন্য হচ্ছে। এদিকে যখন হান্টার্স অ্যাসোসিয়েশনে মিনসুং সাংবাদিকদের সাথে কনফারেন্স করছিল, তখন জিনার স্কুলে জিনা এবং সঙি বাদে সকল ছাত্রীরাই মিনসুং এর সেই কনফারেন্সটি ফোনে লাইভ দেখছিল। কনফারেন্সে মিনসুং সাংবাদিকদের বলছে যে সে তার অ্যাওয়েকেনিং এর পর থেকেই দুশ্চিন্তায় ছিল এবং সে শীঘ্রই তার র্যাঙ্ক মূল্যায়ন করাবে এবং ফিন্ড গিল্ডে টেগিউ এর অধীনে কাজ করবে আর তার মিশনগুলো সম্পন্ন করবে। কিন্তু একজন সাংবাদিক যখন জিজ্ঞেস করে যে সে কি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ছেড়ে দিচ্ছে, তখনই দর্শকদের কাছে মিনসুং এর আসল উদ্দেশ্য প্রকাশ পায়। আসলে সে ইতিমধ্যে একজন এ র্যাঙ্ক হান্টার হিসেবে মূল্যায়িত হয়েছে এবং শুধুমাত্র ফিন্ড গিল্ডের সাথে 2 বছরের চুক্তি চলাকালীনই সে হান্টার হিসেবে কাজ করবে এবং যখন মানুষ তার সমস্ত কেলেঙ্কারি ভুলে যাবে তখনই সে একজন এ র্যাঙ্ক হান্টারের সাফল্য নিয়ে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আবারও ফিরে আসবে। মিনসুং যখন তার বক্তব্য চালিয়ে যাচ্ছিল তখনই জিনু বিল্ডিং এ ঢোকার চেষ্টা করে, কিন্তু গার্ড তাকে থামিয়ে দেয়। আর ঠিক তখনই গো গানহি এসে গার্ডকে বলে যে জিনু তারই অতিথি, যার পর গানহি একবারও মিনসুং এর দিকে না তাকিয়েই তাকে বলে আমরা কি আপনাদের এই সময়ে এখানে প্রেস কনফারেন্স না করতে অনুরোধ করিনি? মিনসুং কিছু বলার চেষ্টা করলে গানহি তার দিকে না তাকিয়েই সরাসরি জিনুকে নিয়ে বিল্ডিং এর ভেতরে চলে যায়। এরপর মিনসুং সাংবাদিকদের জানায় যে সে ভেতরে গিয়ে দেখে আসবে যে কি হচ্ছে, কিন্তু যখন সে ঢোকার চেষ্টা করে তখনই উ জিনচুল দরজার সামনে এসে দাঁড়ায় এবং বলে যে অন্যদের এখন মূল্যায়ন প্রক্রিয়া চলছে, তাই তা শেষ না হওয়া পর্যন্ত বিল্ডিং এ কেউ ঢুকতে পারবে না। মিনসুং তখন জিজ্ঞেস করে যে জিনচুল কি জানে সে কে এবং বলে যে তার এক কথাতেই জিনচুলের চাকরি চলে যেতে পারে। জিনচুল যার জবাবে বলে আমি জানি না তুমি কে, তবে তুমি যদি ঝামেলা করতে আসো তাহলে এটা তোমার বোকামি হবে। এই কথা বলার সময় জিনচুল মিনসুং এর দিকে এমন এক দৃষ্টি দিয়ে তাকায় যা মিনসুংকে ভয় পাইয়ে দেয়। তবে মানহোয়াতে এই লুকটি আরো ভয়ঙ্কর ছিল। যখন তারা ইভ্যালুয়েশন রুমের দিকে হাঁটছিল তখন ইউনহো এবং চয় গানহির প্রতি তাদের সম্মান প্রকাশ করে আর গানহি জিনুকে জানায় যে তারা দুইজনই এখানে জিনুর ফলাফল দেখতে এসেছে, কারণ 2 বছর পর একজন নতুন এস র্যাঙ্ক হান্টারের আবির্ভাব হওয়াতে তারাও তার শক্তি জানতে আগ্রহী। একটি রুমের ভেতরে যাওয়ার পর একজন এজেন্ট জিনুকে জানায় যে তাদের তার হান্টার এবিলিটি সিস্টেম যাচাই করতে হবে এবং জিজ্ঞেস করে যে জিনু কি ধরনের ক্ষমতা ব্যবহার করতে পারে। জিনু উত্তরে বলে যে আমি এটা করতে পারি এবং তার একটি শ্যাডো সামনে নিয়ে আসে। এজেন্ট তারপর জিজ্ঞেস করে আপনি কি সামনিং ম্যাজিক ব্যবহার করতে পারেন? জিনু যার জবাব দেয় যে সে এক প্রকারের সামনিং ম্যাজিক ব্যবহার করতে পারে। এরপর গানহি বলে যে সে জিনচুলের জমা দেওয়া রিপোর্ট দেখেছে এবং জানে যে জিনু এর চেয়ে অনেক বেশি কিছু করতে পারে, যা শুনে জিনু মাথা নাড়িয়ে সম্মতি জানায় এবং বুঝতে পারে যে তারা সবই জানে। তারপর সে তার আরো কয়েকটি শ্যাডো সামনে আনে, যা দেখে গানহি পুরো বিস্মিত হয়ে যায় আর জিনু বলে যে সে আরো 100-র মতো শ্যাডো ডাকতে পারবে, যা গানহিকে আরো অবাক করে। তখন রুমের বাইরে দাঁড়িয়ে
থাকা চয় এবং ইউনহো এই বিপুল শক্তি অনুভব করে এবং ইউনহো তখন বুঝতে পারে যে জিনউ আসলে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। নতুন লাইসেন্সটি হাতে পাওয়ার পরই জিনউ বুঝতে পারে যে এখন সে সহজেই স্পিয়ার অফ এভারিস বিক্রি করতে পারবে কোনো ধরনের সন্দেহ সৃষ্টি না করেই, এবং সেই অর্থ দিয়ে সে নিজেকে প্রস্তুত করতে পারবে ডিমন্স ক্যাসেল জয় করার জন্য। গানহি তখন জিনুকে জানায় যে এখন থেকে সে আনুষ্ঠানিকভাবেই একজন এস র্যাঙ্ক হান্টার এবং গানহি অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে জিনু ভবিষ্যতে কি কি অসাধারণ কীর্তি অর্জন করবে। এরপর যখন জিনু বের হচ্ছিল তখন চয় এবং ইউনহো দুইজনেই দরজার কাছে অপেক্ষা করছিল। চয় জিনুকে এস র্যাঙ্ক হান্টার হওয়ার জন্য অভিনন্দন জানায় এবং চয়ের গিল্ডের জন্য সে যা করেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। ইউনহো তখন বলে যে সে জিনুর সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চায় এবং জিনুর কাছ থেকে কিছুটা সময় চায়, কিন্তু জিনু তাদের দুইজনকেই জানায় যে সে দুঃখিত কারণ তাকে অন্য একটি জরুরি কাজে যেতে হবে। জিনু যখন দরজার কাছে পৌঁছায় তখনই চয় তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে জিনু দরজা খুলে ফেলেছে এবং ঠিক বাইরেই সাংবাদিকদের এক বিশাল ভিড় জিনুর জন্যই অপেক্ষা করছিল। সিনটি সেখান থেকে আবারও জিনার স্কুলে ফিরে যায়, যেখানে সঙ্গই তার ফোনে এই খবরটি দেখছিল এবং সবার মতোই সে অবাক হয়ে যায় এবং সে যখন এই খবরটি জিনাকে দেখায় তখন জিনা তা বিশ্বাসই করতে পারছিল না। মাইনিং টিমও সেই খবরটি দেখছিল আর সেই মাইনার যে মনে করত যে জিনু একজন খুনি সেও খবরটি দেখে এবং পুরো হতভম্ব হয়ে যায়। আর তখন লি জুহি এবং সং চিউলকেও দেখানো হয় যারা এই খবরটি দেখে আনন্দ প্রকাশ করে। আর বন্ধুরা যারা ইনকেস না জানেন, লি জুহি কিন্তু জিনু যখন থেকে ই র্যাঙ্ক তখন থেকে তার প্রতি অনেক কেয়ার করত। ইভেন যদি লি জুহি না থাকতো তাহলে জিনুও অনেক আগেই মারা যেত। আর সেই দুর্বল জিনুর সাথে লি জুহিরও খুব ভালো একটি সম্পর্ক ছিল। যাই হোক, তারপর চাহেইনকেও দেখা যায় যে খবরটি দেখছিল, আর এদিকে যারা মূলত মিনসুং এর জন্য এসেছিল সেই সকল সাংবাদিকই মিনসুংকে ফেলে জিনুর নিউজটি কভার করতেই ছুটে যায়। এদিকে জিনহো তার বাবার সাথে জিনুর সাথে হওয়া তার কনভারসেশন নিয়ে কথা বলছে। সে তার বাবাকে জানায় যে সে জিনুকে তাদের গিল্ডে যোগ দিতে রাজি করাতে পারেনি। আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে জিনু জিনহোকে জানায় সে একাই ডানজন রেড করতে চায় কারণ তাকে আরো শক্তিশালী হতে হবে, আর কোনো গিল্ডে যোগ দিলে তার এই অগ্রগতিতে বাধা আসবে। যারপর জিনহো তার বাবাকে জানায় যে জিনু তাকে অনুরোধ করেছে যেন জিনহো জিনুকে ফলো করে, যা শুনে তার বাবা জিজ্ঞেস করে জিনহো কি জানে যে তার এই সিদ্ধান্ত কতটা স্বার্থপর, কারণ শুরুতে এই প্রকল্পটি জিনহোর ভাইয়ের উপরই ন্যস্ত ছিল। কিন্তু জিনহো যখন তার বাবার সাথে কথা বলে তখন তার বাবা জিনহোর কথায় রাজি হয়ে তাকে এই সুযোগটি দিয়ে দেয়। অথচ জিনহো শুধু ব্যর্থই হলো না, বরং এখন সবকিছু ছেড়ে দিতেও চাচ্ছে। তার বাবা তাকে আরো জিজ্ঞেস করেন যে এটা কি তার কাছে ন্যায়সঙ্গত মনে হয়। জিনহো তখন জিনুর সাথে কাটানো তার সমস্ত মুহূর্ত মনে করতে থাকে এবং তার বাবাকে জানায় যে তার সিদ্ধান্ত চূড়ান্ত, সে জিনুর কাছেই যাবে। অ্যাসোসিয়েশনের বাইরে সাংবাদিকদের ভিড়ে যখন জিনু ঘিরে আছে তখন ইউনহো জিনুর কাঁধে হাত রেখে বলে সাংবাদিকদের সামলাতে গিয়ে তুমি ক্লান্ত হয়ে যাবে, চলো আমরা তোমাকে বাড়ি পৌঁছে দিই। কিন্তু জিনু বলে যে সে ঠিক আছে। এরপর সে এত দ্রুত সেখান থেকে লাফিয়ে বেরিয়ে যায় যে ইউনহো কোনো প্রকারের প্রতিক্রিয়া দেখানোর কোনো সুযোগই পায় না। আর এই দৃশ্য দেখে চয় মুগ্ধ হয়ে বলে যে শারীরিকভাবে এত শক্তিশালী হয়েও জিনু একজন মেজ। যারপর সে ইউনহোর দিকে তাকিয়ে তাকে ডাকে যে এখনো জিনুর অবিশ্বাস্য গতি এবং শক্তি দেখে হতবাক। আর ইউনহো তখন বুঝতে পারে যে শেষবার যখন জিনুর সাথে তার সাক্ষাৎ হয়েছিল জিনু এখন তার থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এরপর জিনু হান্টারদের অকশন স্টোরে যায় যেখানে সে একটি আর্টিফ্যাক্ট কিনতে আসে যা আগুন ভিত্তিক আক্রমণ থেকে রক্ষা করবে। এজেন্ট যখন জিজ্ঞেস করে যে এটি কি কাজে লাগবে, জিনু উত্তর দেয় যে ডানজনের তাপ প্রতিরোধের জন্যই তার এটি দরকার। তখন এজেন্ট তাকে একটি ক্লোক এবং একটি রিং দেখায় যা এই কাজের জন্য উপযোগী। অ্যানিমেতে দামের এক্সাক্ট নাম্বারটা উল্লেখ না থাকলেও যখন জিনুকে সেই দামটি দেখানো হয় সে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে যে দাম কমানো সম্ভব কিনা। আর এজেন্ট হাসতে হাসতে বলেন যে আমাদের এখানে দাম ফিক্স করা, তবে যদি আপনি ম্যাজিক দিয়ে শক্ত করা এই কাজগুলো ভাঙতে পারেন তাহলে সেই কাচের পেছনের আইটেমটি ফ্রি পেয়ে যাবেন। এটি আসলে একটি ঠাট্টা ছিল, কিন্তু জিনু কথাটি সিরিয়াসলি নিয়ে কাজটি পরীক্ষা করতে থাকে এবং ভাবে যে কাজটা মজবুত দেখাচ্ছে কিন্তু এটি আসলে কতটা শক্তিশালী। আর সে এটি ভাঙার জন্য প্রস্তুতি নেয়। তখনই এজেন্ট বলেন যে সে মজা করছিল আর কাছে সামান্য স্ক্র্যাচ পড়লেও অ্যালার্ম বেজে উঠবে। জিনু তখন ক্ষমা চায় এবং কিছু ড্যাগার দেখতে চায়। যারপর অস্ত্রের দায়িত্বে থাকা আরেকজন এজেন্ট জিনুকে ড্যাগার সেকশনে নিয়ে যায়। আর তখন প্রথম এজেন্ট অবাক হয়ে লক্ষ্য করে যে জিনু কাজটি স্পর্শ না করলেও সেখানে একটি ফাটল ধরে গেছে। জিনু একটি ড্যাগার তুলে নেয় যার ম্যাজিক পাওয়ার তার প্রথম ড্যাগার কাছাকাছ ভ্যানম ফ্যাং এর মতোই, কিন্তু এর দাম তুলনামূলকভাবে অনেক বেশি। তারপর জিনু তার নাইট কিলার ড্যাগারটি বের করে এবং এজেন্টকে দেখিয়ে জিজ্ঞেস করে যে এটার দাম কত হতে পারে। এজেন্ট ড্যাগারটি দেখেই বলেন যে এটির কারিগরি অসাধারণ এবং এটি অবশ্যই কোনো মাস্টার কারিগর দ্বারাই তৈরি করা হয়েছে, আর এর দাম প্রায় 100 মিলিয়ন ওয়ানের মতো হতে পারে। যা শুনে জিনু অবাক হয়ে যায় কারণ এই ড্যাগারটি সে সিস্টেম স্টোর থেকে মাত্র 2.8 মিলিয়ন গোল্ড কয়েন দিয়ে কিনেছিল। তখনই জিনু উপলব্ধি করে যে সিস্টেম স্টোর এবং কোয়েস্ট
কোয়েস্ট থেকে পাওয়া জিনিসগুলোর মূল্য বাস্তব দুনিয়ায় অনেক বেশি, যার ফলে জিনু সিদ্ধান্ত নেয় যে সে স্পিয়ার অফ এভারিস বিক্রি করবে না। এদিকে হোয়াইট টাইগার গিল্ডে ইউনহু জিনুকে নিয়ে ভাবছিল যে জিনহু খুবই শক্তিশালী সে জানে, কিন্তু যে বিপুল ম্যাজিক পাওয়ার সে অনুভব করেছে এবং সাংবাদিকদের চোখের সামনে যে অবিশ্বাস্য শারীরিক ক্ষমতা জিনু প্রদর্শন করেছে তা স্বাভাবিক বলে তার মনে হচ্ছে না, কারণ জিনুর সেকেন্ড অ্যাওয়েকেনিং অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা। তখনই ইউনহু হঠাৎ উপলব্ধি করে যে জিনুর হয়তো সেকেন্ড অ্যাওয়েকেনিং হয়নি, বরং এখনো সে ক্রমাগত শক্তিশালী হয়ে চলেছে। এখানে অ্যানিমেতে ক্রমাগত শক্তিশালী হওয়ার কথাটা বলা হলেও মানহাতে কিন্তু খুব সুন্দরভাবে বলা হয়েছে যে হয়তো জিনু লেভেল আপ করছে। পরের দিন সকালে জিনা জানালা দিয়ে উকি মেরে দেখে যে কোনো সাংবাদিক আছে কিনা, আর বাইরে কাউকে না দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে যে এবার সে নিশ্চিন্তে স্কুলে যেতে পারবে। ঠিক তখনই জিনু এসে বলে যে সম্ভবত অ্যাসোসিয়েশন সাংবাদিকদের সামলেছে, কিন্তু জিনা যে এখনো জিনুর উপর রেগে আছে বলে টিভিতে যত খুশি আসতে পারো, কিন্তু আমাকে এর মধ্যে জড়িও না। যার জবাবে জিনু বলে যে তাকে এটা বলে কোনো লাভই নেই। যাই হোক, এরপর জিনু জানায় যে আগামীকাল থেকে সে আবারও এক সপ্তাহের জন্য বাইরে থাকবে। জিনা যখন এর কারণ জিজ্ঞেস করতে যাচ্ছিল তখনই ডোরবেল বেজে ওঠে এবং জিনু ভাবে যে হয়তো কোনো সাংবাদিক এসেছে, কিন্তু দরজা খুলতেই সেই দেখে যে জিনহো দাঁড়িয়ে আছে। জিনা জিজ্ঞেস করে যে এটা জিনুর বন্ধু কিনা। তখনই জিনহো বুঝতে পারে যে জিনা আসলে জিনুর বোন এবং সে নিজের পরিচয় দেয় যে সে জিনুর ডান হাত। জিনু এই সুযোগ নিয়ে বলে যে সে আসলে আগামীকাল থেকে এক সপ্তাহের জন্য জিনহোর সাথেই কাজ করবে। আর জিনহো যখন কনফিউজ হয়ে যায় যে জিনু কি বলছে, তখনই জিনু জিনহোর কাঁধে চাপ দেয় আর ব্যথায় কাতর হয়ে জিনহো বলে যে তাদের খুব জরুরি একটি কাজ আছে। যখন সবাই ঘুমিয়েছিল জিনু চিন্তায় মগ্ন হয়ে ভাবে যে আপাতত পরিস্থিতি শান্ত হয়েছে, কিন্তু মিডিয়ায় ইতিমধ্যেই তো খবর ছড়িয়ে পড়েছে। যার পর সে টাস্কের গার্ডের শ্যাডোগুলো ডাকে, কিন্তু মাত্র 3টি শ্যাডোই বের হয়। আর জিনু মনে করে দেখে যে টাস্কের তো 4 জন গার্ড ছিল। তখন সে তাদের জিজ্ঞেস করে যে চতুর্থ জন কোথায়, আর গার্ডদের একজন আঙুল তুলে ছাদের দিকে ইশারা করে। যার পর জিনুর মনে পড়ে যে লড়াইয়ের সময় তো সে একজনকে ছাদের সাথে আটকে দিয়েছিল, তাই তার শ্যাডো বের করা হয়নি। যার পর জিনু বলে যে তারা 3 জনই যথেষ্ট শক্তিশালী। এরপর সে তাদের একজনকে বলে তোমার সাথে 2 জন সৈন্য থাকবে, তোমরা জিনাকে রক্ষা করবে। এরপর জিনু বাইরে যায় এবং কিছু শ্যাডোকে এলাকায় টহল দেওয়ার জন্য পাঠিয়ে দেয়, যেন এই এলাকায় নিরাপত্তা বজায় থাকে। সে মনে মনে ভাবে যে এই কাজটাকে সমাজের জন্য তার অবদান বলা যায়। অন্যদিকে একটি ম্যাজিক বিস্টকে দেখা যায় যে সমুদ্রের উপর দিয়ে উড়ে আসছিল। পরের দিন জিনহো যখন জিনুকে ডেসুং টাওয়ার বিল্ডিং এর দিকে নিয়ে যায়, সে রাতে জিনুর বাসায় থাকার সুযোগ দেওয়ার জন্য জিনুকে ধন্যবাদ জানায়। আর জিনু বলে যে এতে কোনো সমস্যা নেই। যার পর সে জিনহোকে জিজ্ঞেস করে যে সে কেন তার বাড়ি ছেড়ে চলে এসেছে। জিনহো যার উত্তর দেয় যে এটাই সবকিছু শেষ করার জন্য তার বেছে নেওয়া পথ ছিল। এরপর জিনহো জানতে চায় যে তারা ডেসুং টাওয়ারে কেন যাচ্ছে, কারণ জিনু তো বলেছিল যে তাদের এক সপ্তাহের জন্য কাজ আছে। জিনু যার জবাব দেয় যে এটা এক ধরনের ট্রেনিং। জিনহো বিস্ময়ে বলে এস র্যাঙ্কে পৌঁছানোর পরও তুমি আরো শক্তিশালী হতে চাও? জিনু দৃঢ়ভাবে উত্তর দেয় হ্যাঁ। যার পর তারা ডেসুং টাওয়ার বিল্ডিং এ পৌঁছায় এবং জিনু আবারও ডিমন্স ক্যাসেলে ফিরে যায়। ডিমন্স ক্যাসেলে ঢুকে জিনু তার কেনা রোব অফ উইন্ড এবং ওয়াটার বেসড রিং পরে নেয়, যা তাকে ডিমন্স ক্যাসেলের হিট থেকে বাঁচাবে এবং সে ডিমন্স ক্যাসেল জয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক তখনই একটি কোয়েস্ট ইনফো আসে যেখানে লেখা থাকে যে তাকে ডিমন মনার্ক বারানকে পরাজিত করতে হবে এবং পুরস্কার হিসেবে সে একটি রুনস্টোন পাবে যা তাকে শ্যাডো এক্সচেঞ্জের ক্ষমতা দিবে। যারা না জানেন শ্যাডো এক্সচেঞ্জ কি, এটা হলো তার কোনো শ্যাডো যদি কোনো একটি জায়গায় থাকে সে সেই শ্যাডোকে ব্যবহার করে সেই স্থানে টেলিপোর্ট করতে পারবে। যাই হোক, জিনু এটি দেখে উত্তেজিত হয় কারণ এইবারের জব স্পেসিফিক পুরস্কারটি আগের বারের তুলনায় অনেক ভালো। যার পর সে সরাসরি ফ্লোর নাম্বার 76 এ পৌঁছে যায়। এদিকে জিনহোদের বাড়িতে জিনহোর মা তার বাবাকে জিজ্ঞেস করেন যে জিনহো বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তিনি একাকী অনুভব করছেন কিনা। জিনহোর বাবা তার কষ্ট চাপা দিয়ে উত্তর দেন যে একটা সন্তান যাকে তারা বড় করেছে সে বাড়ি ছেড়ে চলে গেছে। তাছাড়া সে এতটা কম বয়সী নয় যে সে চুপচাপ বসে, কিন্তু সে তার বাক্যটি শেষ করতে পারার আগেই হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন। ডিমন্স ক্যাসেলের ভিতরে একটি বিশাল কাইজু লাইক মনস্টারকে জিনুর দিকে হাঁটতে দেখা যায়। তখন জিনু বলে চলো দেখি এটা কেমন কাজ করে। যার পর সে টাস্ককে বের করে আনে এবং তার হাতে স্পিয়ার অফ এভারিস দিয়ে দেয়, যা ব্যবহার করে টাস্ক একটি মাত্র ফায়ারবল ছোড়ে যা মনস্টারটিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলে। এর ক্ষমতা প্রত্যক্ষ করার পর জিনু বুঝতে পারে যে তাকে অবশ্যই এমন শক্তিশালী দক্ষতাগুলো পরিস্থিতি বিবেচনা করে ব্যবহার করতে হবে। তাই সে আপাতত টাস্ককেই স্পিয়ার অফ এভারিসটি রাখতে দেয়। হাসপাতালে জিনহোর বাবা জেগে ওঠেন এবং জিনহোর মা তাকে জানান যে জিনহো তাকে দেখতে এসেছিল যখন তিনি অচেতন ছিলেন। তিনি আরো জানান যে জিনহোকে তিনি বলেছেন তার বাবা অতিরিক্ত কাজের কারণেই অজ্ঞান হয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ইটারনাল স্লাম্বার ডিজিজে আক্রান্ত হয়েছেন যা জিনুর মায়ের মতোই। এখানে ডাক্তার ব্যাখ্যা করেন যে এই রোগে আক্রান্ত ব্যক্তিরা মাঝে মাঝে প্রচন্ড ঘুম ঘুরে আক্রান্ত হবে এবং শেষ পর্যন্ত চিরতরেই ঘুমিয়ে পড়বে। যখন জিনহোর বাবা জিজ্ঞেস করেন কেন তিনি এই রোগে আক্রান্ত হলেন, তখন ডাক্তার জানান যে যাদের ম্যাজিক পাওয়ারের প্রতি সহনশীলতা কম
তারা যদি অতিরিক্ত ম্যাজিক পাওয়ারের সংস্পর্শে আসে তবে তারা এই রোগে আক্রান্ত হতে পারে। যারপর ডাক্তার জানতে চান যে তাদের পরিবারে বা আত্মীয়দের মধ্যে কোনো হান্টার আছে কিনা, আর জিনহোর বাবা জানান যে তার ছেলেই একজন হান্টার। তবে ডাক্তার পরে এটাও বলেন যে এই রোগের সঠিক কারণ এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তখন জিনহোর বাবা ভাবতে থাকেন যে এই ম্যাজিকের জগতে যেহেতু তার কোনো ম্যাজিক প্রতিরোধ ক্ষমতা নেই, তবে কি এই পৃথিবী তাকে এলিমিনেট করে দিল? তারপরে এক উপকূলীয় এলাকায় দেখা যায় যে দুইজন হান্টার টহল দেওয়ার সময় কথা বলছিল, যখন হঠাৎ করেই তারা দেখতে পায় যে এক পাখাওয়ালা অ্যান্ট বিস্ট তাদের সামনেই দাঁড়িয়ে আছে। ডিমন্স ক্যাসেলের ভিতরে জিনু তার শ্যাডো আর্মিকে 6টি দলে ভাগ করে এবং টাস্কের 2 জন রক্ষীকেই নিজের সঙ্গে রাখে। সে দলগুলোকে 2টি নির্দেশ দেয়। প্রথমত, যে কোনো ডিমন দেখলেই আক্রমণ করতে হবে এবং আলাদা আলাদা দলে কাজ করতে হবে। আর দ্বিতীয়ত, পরবর্তী ফ্লোরে যাওয়ার এন্ট্রি পারমিট খুঁজে পেলেই তাকে অবিলম্বে জানাতে হবে। সে প্রকাশ করে যে সে অন্য কোনো আইটেম সংগ্রহ করতে পারবে না শুধুমাত্র এন্ট্রি পারমিটটি ছাড়া। তবে এতে তার প্রোগ্রেশনের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে সে ভাবতে থাকে যে কোনো সমস্যা হচ্ছে কিনা, কারণ ইতিমধ্যেই 2 দিন পার হয়ে গেছে এবং সে মাত্র ফ্লোর নাম্বার 80তেই পৌঁছাতে পেরেছে। যারপর সে লক্ষ্য করে যে তার মানা ক্রমাগত কমে যাচ্ছে, যার অর্থ তার শ্যাডো সৈন্যদের কিছু একটা ধ্বংস করে ফেলছে। যারপর সে খেয়াল করে যে তার হাইয়র্ক টিম এ কে সম্পূর্ণরূপেই কেউ নিশ্চিহ্ন করে ফেলেছে। এতে জিনু অবাক হয়ে বলে যে সে ভাবেনি এখানে এত হাই লেভেলের কোনো ডিমন থাকবে যে হাইয়র্কদের পর্যন্ত হারাতে পারবে। যারপর সে টিম এ কে ফিরে আসার নির্দেশ দেয় এবং তদন্ত শুরু করে। সে বিশ্লেষণ করে দেখে যে এ টিমের পরপরই বি টিমের উপর আক্রমণ হয়েছে। শত্রু যে শক্তিশালী তা বোঝা যাচ্ছে, তবে জিনু কিছু অস্বাভাবিক লক্ষ্য করে, কারণ টিম এ টাস্কের দলের খুব কাছাকাছি ছিল। ফলে স্বাভাবিকভাবেই তাদের উপরই পরবর্তী আক্রমণটা হওয়ার কথা, কিন্তু আক্রমণকারী তাদের এড়িয়ে অন্য টিমগুলোকেই নিশানা বানাচ্ছে, যাতে জিনু বুঝতে পারে যে তার শত্রু শুধুমাত্রই তার সামর্থ্য অনুযায়ী প্রতিপক্ষদের নিশানা করছে, অর্থাৎ তার শত্রুর বুদ্ধিমত্তা আছে। আর এই বিশ্লেষণ থেকে জিনু অনুমান করে যে পরবর্তী লক্ষ্য হবে ট্যাঙ্কের দল। যারপর সিনটি শিফট হয়ে ট্যাঙ্কের দলের দিকে যায়, যাদের সামনে ডিমন নাইটসদের সেই দলটি আছে যারা শ্যাডোদের আক্রমণ করছিল। জিনু স্টেলথে থেকে এই দৃশ্য দেখছে যে ডিমন নাইটরা মুহূর্তের মধ্যে ট্যাঙ্ক সহ তার পুরো দলকে ধ্বংস করে ফেলেছে। এরপর জিনু নিজেকে প্রকাশ করে আর সঙ্গে সঙ্গেই এক নাইট তার দিকে বর্ষা দিয়ে আক্রমণ করে। তবে জিনু দক্ষতার সঙ্গে সবগুলো আক্রমণ এড়িয়ে গিয়ে মাত্র একটি লাথিতেই তাকে পরাজিত করে। ঠিক তখনই বাকি 2 নাইট তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এক পলকের মধ্যেই জিনু তাদের টুকরো টুকরো করে কেটে ফেলে। আর যখন শেষ বেঁচে থাকা ডিমন নাইট ভয়ে কাঁপতে থাকে, জিনু এক ভয়ঙ্কর কণ্ঠে বলে, আমি সবসময় ভাবতাম ম্যাজিক বিস্টরা কি সত্যি ভয় অনুভব করে, এখন আমি উত্তরটা পেয়ে গেছি। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এখন যেহেতু এই পর্বটি চ্যাপ্টার 81 পর্যন্ত এসে শেষ হলো, তাই পরবর্তী পর্বটি অবশ্যই চ্যাপ্টার 82 থেকে শুরু হবে। আর বর্তমান পেসিং অনুযায়ী তারা সম্ভবত চ্যাপ্টার 85 পর্যন্ত কভার করতে পারে। আর এটি হলে এপিসোডটি সম্ভবত ডানজন বস বারানকে পরিচয় করানোর মাধ্যমেই শেষ হবে, যাতে তার পরবর্তী পর্বে সেই বড় লড়াইটিতে ফোকাস করা যায়। আর এই সবই আমরা দেখতে পাবো যখন নেক্সট উইক আগামী এপিসোড লুকিং আপ পোস্ট টায়ারিং মি আউট রিলিজ হবে, যার ব্যাখ্যা আমরা যত দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসবো। আর তা মিস করতে না চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই পরের এপিসোডটিও আনতে চলেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, এটি আমাদের অনেক হেল্প করবে। এবং সামনে কোন অ্যানিমে এক্সপ্লেনেশন দেখতে চান তাও কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্যমতো তা নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।